নতুন সরকার গঠনের প্রায় 2 মাস হতে চলেছে এবং তারই মধ্যেই চমৎকার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করছে। আমরা আজকেই দেখলাম যে ওবিসি মামলা নিয়ে এত জটিলতা এত দিন ধরে যে চলছিল, সেই জটিলতা কেটে গেল এবং রাজ্য সরকার ওবিসি মামলা প্রত্যাহার করলো। ফলত এবার নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা অনেকটা কমে গেল। বলা ভালো, আর জটিলতা রইল না, কোন রকম বাধা রইল না। তারই সাথে আরো বেশ কিছু চমৎকার পদক্ষেপ নিয়েছে এই সরকার। সেটা কি, সেটা আমরা খেয়াল করলাম যে মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়ে কথা বলছেন যে বিভিন্ন যে বেসরকারি স্কুলগুলোয় অনুমোদন আর নয়, বরং তারা সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখবে এবং তার সাথে ৮১,০০০ যে সমস্ত রাজ্যের স্কুলগুলোর পরিকাঠামো নিয়ে চিন্তা ভাবনা, তার সাথে এনইপি লাগু করা এবং বিভিন্ন নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তার সাথে যে ভুয়ো বিএড কলেজ বা ইত্যাদি যে কলেজগুলো গড়ে উঠেছিল তৃণমূল আমলের সময়ে বা পূর্বতন সরকারের আমলে, সেই বিষয়েও কিন্তু নজরদারি করা হবে বলেই আজকে আমরা সেই বিষয়ে জানতে পারছি এবং গতকালও জেনেছিলাম। ফলে এখন বিষয় হচ্ছে, বারে বারে একটা বিষয় উঠে আসছে, তিনি বলছেন যে নিয়োগ হবে স্বচ্ছতার সাথে, কেউ সুপারিশ করবেন না, কেউ কোনো রকম ভাবে স্বজন পোষণের বিষয় এখানে আনবেন না, দুর্নীতি একেবারে থাকবে না, ইউপিএসসির ধাঁচে পরীক্ষা হবে এবং সেই কারণে ইন্টারভিউয়ের 5 নাম্বার রাখা হচ্ছে, অর্থাৎ ইন্টারভিউয়ের নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। এই যে যাবতীয় বিষয় উঠে আসছে, এখন আমরা বুঝতে পারছি যে তিনি নিজেই ঘোষণা করেছিলেন পুজোর আগেই আমরা দেখতে পেতে চলেছি যে টেটের বিজ্ঞপ্তি আসবে এবং আমরা জানি যে বাজেটেও এই বিষয়ে বলা হয়েছিল যে প্রতি বছর বছর টেট হবে। ফলে এবছরও টেট হবে এবং তিনি এও ঘোষণা করে দিয়েছেন যে 2027 মার্চের মধ্যে, অর্থাৎ মার্চ মাসের মধ্যে 2027 সালের এই অর্থবর্ষেই নানান বিষয়, এই যে 1 লক্ষ শূন্য পদের নিয়োগ হবে এবং বিভিন্ন দপ্তরে সে নিয়োগ হবে। সেটা আমরা যদি খেয়াল করি, শিক্ষকতার ক্ষেত্রেও শিক্ষক নিয়োগ প্রায় 50,000, 20,000 পুলিশ নিয়োগ এবং অন্যান্য বিভিন্ন দপ্তরে বাকি নিয়োগ প্রক্রিয়া চলবে। এবং এও আমরা বুঝতে পারছি যে এই প্রক্রিয়া অলমোস্ট শুরু হয়ে গেছে। তারই একটা নমুনা আমরা দেখতে পাই, এই ওবিসি মামলার জট কেটে গেল, মানে ধীরে ধীরে রোস্টার অনুযায়ী এসসি এসটি ওবিসি যেভাবে যে রোস্টার অনুযায়ী কিন্তু বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে। কারণ না হলে ওবিসি মামলার জট না কাটলে রোস্টার প্রকাশিত, মানে রোস্টার তৈরি করতে অসুবিধা হতো। ফলে তো এই যে বিষয়গুলো একটা একটা করে আমাদের যে এই দিকে ইঙ্গিত করছে যে সত্যই প্রকৃত অর্থে নিয়োগগুলো এবার তাড়াতাড়ি হবে। এবার ঘটনা যে তাহলে টেট তো হবে, কিন্তু টেটের বিষয়ে যে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্যে দুটো রাজ্যে অলরেডি টেট হয়ে গেছে। ফলে সেই টেটের পরবর্তী পদক্ষেপটা কি হবে, মানে আমরা তো বুঝতে পারছি যে ঠিক আছে, যে 150 নম্বরের টেট পরীক্ষা হয় সেটা তো হবে, কিন্তু ইউপিএসসির ধাঁচ মানে এইটুকু আমরা খেয়াল করেছি যে হয়তোবা একটা পরীক্ষা নিয়েই শুধুমাত্র নিয়োগ নয়, নিয়োগের ক্ষেত্রে আর একটা কোনো পদক্ষেপ আসবে। এটা সব ক্ষেত্রেই আমরা খেয়াল করব। যদি আমরা আপার প্রাইমারির গেজেট দেখি 2025-এর, সেখানেও কিন্তু একটা মানে যে আপার প্রাইমারি টেট হয়ে যাওয়ার পর, পাশ করে যাওয়ার পর একটা মাঝখানে যে সাবজেক্টের পরীক্ষার বিষয়টা কিন্তু উঠে এসেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও বিষয়টা কি তাই হতে চলেছে? কারণ অন্যান্য রাজ্যগুলোতে তো ঠিক সেটাই হয়। আজকে ঠিক এই ব্যাপারটা নিয়েই কথা বলবো এবং আমি একটা বিষয় তোমাদের আগে থেকে বলে রাখি, দেখো, আমাদের সব রকম পরিস্থিতির জন্য যদি আগে থেকে আমরা তৈরি হয়ে থাকি মেন্টালি ভাবে, মানে মানসিক ভাবে, এবং আমাদের প্রস্তুতি যদি সেভাবে নিতে পারি আমরা, তাহলে সব থেকে ভালো। যদি না আসে খুব ভালো, কিন্তু যদি সেই মডেলেই হয় তাহলে কিন্তু আগে থেকে নিজেদের তৈরি থাকা ভালো। কারণ না হলে প্রথম যারা এইটাকে ফেস করবে, মানে ধরো তোমরা এখন যারা আপার প্রাইমারি বা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমরাই এই নিয়োগে অংশগ্রহণ করবে এবং তোমরা এটাকে ফেস করবে। যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, যেগুলো ইন্টারভিউ চলছে সেগুলো ইন্টারভিউ চলবে, ব্যাস সমাপ্ত সেই গল্প। কিন্তু তোমরা নতুন একটা প্রক্রিয়ায় যদি মানে অংশগ্রহণ করো, তাহলে তোমাদের আগে থেকে মেন্টালি এবং সব রকম ভাবে প্রস্তুতি তোমাদের নিয়ে রাখা ভালো বা জেনে রাখা ভালো। ওকে, তাহলে আজকে একটু বিষয়টা আমরা খেয়াল করি যে কি আছে। দেখো, আপার প্রাইমারি টেট বা যদি আমি বলি যে
প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এই বছরই হবে, যেটা আমি বললাম যে এই বছরই হবে, কারণ অন্যান্য রাজ্যে কিন্তু টেট হয়ে গেছে। সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গেও টেট হতে বাধ্য, কারণ ইন সার্ভিস শিক্ষকদের 2011 সালের আগে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে টেট দিতে হবে। ফলে এটা একটা বিষয়। তার সঙ্গে নতুন সরকারের বাজেটে ঘোষণা করা হয়েছে প্রতি বছর টেট হবে, অর্থাৎ প্রতি বছরই টেট হবে এবং এসএলএসটিও হবে, একথাও স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাহলে মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী ইউপিএসসি ধাঁচে সমস্ত সরকারি যে চাকরির নিয়োগগুলি এবার হতে থাকবে বা পরীক্ষাগুলি হবে, ঠিক আছে। তাহলে এই যে ডাব্লিউবি টেটের ক্ষেত্রে ঠিক কি কি পরিবর্তন আমরা দেখব। দেখো, যে টেটটা প্রথম হবে, অর্থাৎ আমরা যদি এই ডাব্লিউবি টেট আপার প্রাইমারি দেখি বা প্রাইমারি দেখি, এক্ষেত্রে খুব একটা পরিবর্তন হবে না। পরিবর্তন ঠিক নিয়োগের আগের পদক্ষেপটাই হবে। সেটা কি হতে পারে, ওকে, সেটা চলো একটু দেখি আমরা। দেখো, আমি এখানে তোমাদের সুবিধার জন্য আপার প্রাইমারি টেট আর প্রাইমারি টেটের একই রকম কিছু বিষয়গুলো বলবো বলে এভাবে দেখিয়ে দিয়েছি, কারণ আলাদা আলাদা করে বলার কিছু নেই। যেটা হবে, নিয়ম যদি হয় তাহলে দুটো টেটের ক্ষেত্রেই আসবে, ঠিক আছে। তাহলে কি প্রাইমারি টেটের ক্ষেত্রে যদি দেখি, একই সাথে ওখানেও তাই, যে ডাব্লিউবি টেট ও সিটেট পাশ করার পর সরাসরি ইন্টারভিউ না হয়ে আরো একটি পরীক্ষা হতে পারে। আসলেই তাই, আমি সিটেটটা উল্লেখ করেছি কারণ সিটেট এখনো পর্যন্ত ডাব্লিউবি টেটের সঙ্গে সিটেটকে এখনো মান্যতা দেয়া হয়নি, যে সমস্ত নিয়োগের ক্ষেত্রে ডাব্লিউবি টেটেও যারা, মানে ডাব্লিউবি টেট মিনস যদি আমি প্রাইমারি টেট ধরি, তো প্রাইমারি টেটে যারা কোয়ালিফাই করছে তারা যেমন ইন্টারভিউ এর সুযোগ পাচ্ছে। যেমন আমরা যদি খেয়াল করি 2023-এ প্রাইমারি টেট হয়েছে, তারপর এখন ইন্টারভিউ হচ্ছিল, অর্থাৎ নিয়োগ হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু সিটেট পেপার 1 পাশ করারা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু এই কাঠামোটা আসতে চলেছে। এবার এইটা আসতে চলেছে বলেই একটা বড় বিষয়, যে সিটেট পেপার 1 যারা পাশ করে থাকবে, প্রাইমারি টেট যারা পাশ করে থাকবে, তারা হয়তোবা এবার একই সাথে নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। আর সেই জন্যই হয়তো এটা হতে পারে যে যেহেতু অন্যান্য রাজ্যগুলোতেও তাই সিটেট কিন্তু মান্যতা পায় তাদের নিজেদের টেটের সঙ্গে সঙ্গে, মানে স্টেটের যে টেট হয় তার সঙ্গে সঙ্গে। ফলে এটা আমাদের এবার পশ্চিমবঙ্গেও হয়তো এই মডেল আসতে চলেছে। তাই পরবর্তী যে নিয়োগের আগের একটা হয়তো পরীক্ষা হতে পারে, ঠিক আছে। এবং কি হবে, কেন হবে, কিভাবে আমাদের সেই সিলেবাসটা থাকতে পারে, ওভারঅল সবটা আলোচনা করব। তোমাদেরই এই প্রশ্নগুলো ছিল, সেটা নিয়ে বলবো। আচ্ছা, এবার যদি আমরা আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখি, দেখো এখানে আমরা দেখেছি যে গেজেট অনুযায়ী 25 নাম্বারের সাবজেক্টের একটা পরীক্ষার কথা বলা হয়েছে। গেজেটে 25 নাম্বার কিন্তু আছে, ঠিক আছে। গেজেট অনুযায়ী 25 নাম্বারের একটি সাবজেক্টের পরীক্ষার বিষয় আছে, কিন্তু এখন যে মডেল আসছে আশা করা যায় সেই 25 নাম্বার কিন্তু বাড়বে। সাবজেক্টের পরীক্ষা কিনা সেটা আমরা সেইভাবে একদম নির্দিষ্ট করে বলতে পারি না, কিন্তু এটা পরীক্ষার বিষয় আছে এবং সেক্ষেত্রে ওয়েটেজের কথাও আছে, ঠিক আছে। তাহলে ওয়েটেজ বাড়তে পারে, ঠিক আছে। এবার আগে যেটা ছিল প্রাইমারির ক্ষেত্রে হয়তো 5 নাম্বার ওরকম নয়, মানে 5 নাম্বার টেট পাস করলেই না, সেটা না হয়ে ওয়েটেজ যেমন আপার প্রাইমারির ক্ষেত্রে আছে, ওখানে ওয়েটেজ রেখে তারপর একটা এক্সাম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার কি গেজেট অনুযায়ী যে এটা 40 হবে, 40 নম্বর যে ওয়েটেজ আছে, 40 নাম্বার ওয়েটেজ আছে আপার প্রাইমারির, সেটাই কি থাকবে, এইটা একটা প্রশ্ন। দেখো, আশা করা যায় এই 40 নাম্বারটাই হয়তো থাকবে, তার সাথে একটা যদি পরীক্ষা হয় সেই পরীক্ষা, এবং তারপর যদি ইন্টারভিউ এর কথা যেহেতু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেছেন, 5 নম্বর ইন্টারভিউ এর ক্ষেত্রে তিনি বলেছেন নামিয়ে আনা হয়েছে। আচ্ছা, গেজেট অনুযায়ী 40 নাম্বার আছে কি সেটাই থাকবে ওয়েটেজ আপার প্রাইমারির ক্ষেত্রে? হ্যাঁ, এটা থাকতেই পারে। এই অনুযায়ী যদি হয়, যদি আসলে দুটো বিষয় আছে এখন, আমাদের অবশ্যই নোটিফিকেশনের উপর নির্ভর করছে, কিন্তু বিষয় আছে কিছু আলাদা। যেমন ধরো, যদি আমরা দেখি যে ওয়েটেজ বাড়ানো হচ্ছে, প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক, তার ওয়েটেজ বাড়ানো হচ্ছে একটা 50 নাম্বারের বা 30 নম্বরের সাবজেক্ট ওয়াইজ যদি পরীক্ষা হয়, তারপর হয়তো 5 নাম্বার ইন্টারভিউ, তারপর হয়তো একাডেমিক। যদি এইভাবে হয় তাহলে ওয়েটেজটা বেশিই থাকবে। আবার যদি অন্যান্য রাজ্যের মতো হয় যে শুধুমাত্র ডাব্লিউবি টেট একটা এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ তুমি এলিজেবল পরবর্তী নিয়োগের পরীক্ষার জন্য, যদি সেইভাবে হয় তাহলে কিন্তু এত ওয়েটেজ বিষয়টা আসবে না, ঠিক আছে। একটা মোটামুটি নাম্বার থাকবে, 5 নাম্বার হয়তো, বা আমরা যেহেতু এখনো দেখছি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে 5 নাম্বার
যে ইন্টারভিউ রাখার তিনি প্রসঙ্গ তুলেছেন, তারা যদি 5 নাম্বার ইন্টারভিউয়ের জন্য রাখা হয়, তার পাশাপাশি যদি সেই পরীক্ষার নাম্বার যে ডিভিশন সেটাকে হয়তো এই যে ওয়েটেজের সাথে একটা মানে মোটামুটি রাখা হবে, অর্থাৎ ওয়েটেজ খুব বেশি নাও থাকতে পারে। সেক্ষেত্রে যদি বেশি নাম্বারের পরীক্ষা হয় সেক্ষেত্রে ওয়েটেজ থাকবে কম। বোঝাতে পেরেছি? তারপর কি আছে, এনসিটি নিয়ম অনুযায়ী হবে। হ্যাঁ, এনসিটি নিয়ম অনুযায়ী অবশ্যই সমস্ত কিছু হবে এবং সিটেটের যেরকম বিষয় আছে সিটেট ধাঁচেই হবে। তারপর ইন্টারভিউতে নাম্বার কম থাকবে। ইন্টারভিউতে আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন ইন্টারভিউতে 5 নম্বর নামিয়ে আনার কথা তিনি তুলেছেন। যদি ইন্টারভিউয়ের প্রসঙ্গ আসে তা অবশ্যই কম নাম্বারই থাকবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। এরপর কি, ডাব্লিউবি টেট বা সিটেট কে এলিজিবিলিটি হিসেবে দেখা হবে। হ্যাঁ, এইটাই আমি বলছিলাম যে যদি এইটা হয়ে যায় অন্যান্য রাজ্যে যেরকম চলছে যে এই মানে ডাব্লিউবি টেট বা সিটেট বা অন্যান্য রাজ্যে যেরকম টেট হয়, শুধু এলিজিবিলিটি হিসেবে যদি ধরা হয় তাহলে পরবর্তী পরীক্ষা হবে, ঠিক আছে? এবং পরবর্তী পরীক্ষাটার জন্য এলিজেবল যারা ডাব্লিউবি টেট পাস করলো বা যারা সিটেট পাস করেছে। ক্লিয়ার বিষয়টা? যদি পরীক্ষা আসে, এটাও কিন্তু বারবার বলছি, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি বলেই এই বিষয়টা উঠে আসছে। ক্লিয়ার? এরপর তারপর আরেকটি পরীক্ষা হতে পারে যেটা আমি বললাম, অর্থাৎ সেকেন্ড মানে প্রিলিমস যদি বলি তারপর মেন্স, এইভাবে যদি দেখতে হয়। কারণ ইউপিএসসি ধাঁচে বিষয়টা বলা হয়েছে এবং অবশ্যই দুর্নীতি কমানোর জন্য ইন্টারভিউ নাম্বার কমিয়ে ইন্টারভিউর সাবস্টিটিউট তো পরীক্ষা বা বিকল্প তো পরীক্ষা ছাড়া আর কিছু নয়। ফলে ইন্টারভিউ নাম্বার কমের যদি প্রসঙ্গ উঠে আসে তাহলে অবশ্যই সেখানে কিন্তু পরীক্ষার বিষয় দাঁড়াচ্ছেই। কারণ ইন্টারভিউয়ের বিকল্প পরীক্ষা, মেধার একমাত্র তুল্যমূল্য পরীক্ষা। কারণ মেধা তখনই যাচাই করা যায়, যারা মেধাবী তারাই 5 নাম্বার তুলতে পারবে, তারাই ভালো রেজাল্ট করবে, তারাই চাকরি পাবে। তাহলে এই জন্যই পরীক্ষার বিষয়টা বারবার আসছে যে দুর্নীতি রোধ করতে কি কি পদক্ষেপ নেওয়া যায়। তারপর খেয়াল করি আমরা যে সেকেন্ড এক্সাম প্লাস একাডেমিক স্কোর প্লাস ইন্টারভিউ স্কোর মিলিয়ে চূড়ান্ত নিয়োগ হবে। এক্ষেত্রে যদি আমরা বিষয়টা দেখি, যদি এই যে ডাব্লিউবি টেট বা সিটেট কে যদি এলিজিবিলিটি টেস্ট হিসেবে ধরা হয়, তুমি এলিজেবল, এবার তুমি সেকেন্ড এক্সাম, সেটা যে কোনো কিছু নাম হতে পারে, তো সেকেন্ড এক্সাম যেমন অন্যান্য জায়গায় সুপার টেট হয়, তো যেমন ইউপিতে, তো এইরকম আমাদের হয়তো এক্ষেত্রে যদি এরকম কিছু নাম আসে, তো সেইটা দেওয়ার জন্য এলিজেবল হলে তখন তার পরবর্তীতে এতে তো তুমি যা নাম্বার পাচ্ছ সেকেন্ড এক্সামে তার নাম্বার, তার সাথে একাডেমিক স্কোর তোমার যেটা থাকবে, তার সাথে তোমার যদি 5 নাম্বার ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউয়ের ক্ষেত্রে তুমি কত নাম্বার পাচ্ছ সেই অনুযায়ী কিন্তু আমাদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হতে পারে বা নিয়োগটা সেই মতোই হতে পারে, এমনটাই ধরে নেওয়া যাচ্ছে। আর যদি আমি ধরে নিচ্ছি ওয়েটেজের প্রসঙ্গ আসে, তাহলে ওয়েটেজে যদি সেকেন্ড এক্সাম হয় তাহলে কিন্তু ওয়েটেজ এতটা থাকবে না, যদি না হয় তাহলে থাকবে। তারপর সেকেন্ডে আসি আমরা। এবার একই বিষয় আপার প্রাইমারি টেটের ক্ষেত্রেও কিন্তু এই একই প্রসেসেই নিয়োগের সম্ভাবনা আছে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে সেটা আমরা দেখেওছি কম বেশি। ওকে, তারপর দেখো সিলেবাস টেট পরীক্ষার জন্য যা আছে সেটাই থাকবে। হ্যাঁ, সিলেবাস এখন আমাদের ডাব্লিউবি টেটে যা আছে, আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটে যা সিলেবাস আছে মোটামুটি সেটাই থাকবে। কারণ হচ্ছে খুব বেশি পরিবর্তন হবে না, কারণ আমরা খেয়াল করতে পারবো যে ইন সার্ভিস শিক্ষকদের কিন্তু টেট পাস করতে হবে এবং সেটা শীঘ্রই 2028 পর্যন্ত সময় আছে, তাই এবছরেও টেট হবে। তাই এই যে টেট, ডাব্লিউবি টেট আপার হোক প্রাইমারি হোক, এখন প্রথম টেটের সিলেবাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না, ঠিক আছে? এবং এটাও আমরা জানি যে শুধুমাত্র আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট পাস করলেই ইন সার্ভিস শিক্ষকদের হবে, সেখানে আর কোনো নাম্বার তোলার বিষয় নেই, শুধুমাত্র পাস করতে হবে তাদের পদে টিকে থাকার জন্য। ক্লিয়ার? তারা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করছেন না, আশা করি সকলে জানবে। তবে যদি সেকেন্ড এক্সাম হয় সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, জিকে, সিডিপি, টিচিং অ্যাপটিটিউড, আইসিটি, ম্যাথ থাকতে পারে প্রাইমারির ক্ষেত্রে, ঠিক আছে? প্রাইমারির ক্ষেত্রে যেমন আমরা মোটামুটি দেখেছি যে আমাদের যে সাবজেক্ট যেখানে বাংলা থাকে, ইংলিশ থাকে, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 থাকে,
ম্যাথ থাকে, ইভিএস থাকে, মানে টেটের সিলেবাস যেটা বলছি, ম্যাথ থাকে, ইভিএস থাকে, সিডিপি থাকে, ঠিক আছে? সিডিপি তো অবশ্যই একটা বড় জায়গা টেটের ক্ষেত্রে। টেট মানেই সিডিপি, ঠিক আছে? পেডাগোগি তোমাকে খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকে জানো। ফলে এখন বিষয় হচ্ছে, যদি সেকেন্ড এক্সাম হয় আমাদের, অর্থাৎ চূড়ান্ত মেধা তালিকার যদি প্রকাশের যে এক্সাম সেটা যদি হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের জিকে, টিচিং অ্যাপটিটিউড, আইসিটি থাকার সম্ভাবনা। কেন? কারণ হচ্ছে এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে কিভাবে টেকনোলজির দিক থেকে তুমি এই যে মানে এখন যে শিক্ষা, তার কানেকশন কি সেটা আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? বিভিন্ন টুলস সেগুলোর ইউজ কি হচ্ছে লাগে, প্রত্যেকে জানো। কম্পিউটার অবশ্যই তো প্রয়োজন। ফলে হচ্ছে যে এই বিষয়গুলো থাকার সম্ভাবনা আছে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও আমরা এই রকমই সিলেবাস খেয়াল করেছি। আচ্ছা, দ্বিতীয় বিষয় কি, আপার প্রাইমারির ক্ষেত্রে তাহলে কি হতে পারে? দেখো, সিডিপি তো সব জায়গাতেই থাকবে। যদি আপার প্রাইমারির ক্ষেত্রেও যদি আমি ধরে নিই যে সেকেন্ড এক্সাম, অর্থাৎ মাঝখানে যদি এক্সামটা হয়, এবার আপারের ক্ষেত্রে অবশ্যই ল্যাঙ্গুয়েজ কিন্তু স্পেসিফিক্যালি আলাদা করে জায়গা করে নেবে। যাদের এবার ল্যাঙ্গুয়েজ, যাদের বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, সংস্কৃত হতে পারে, যাদের এই ল্যাঙ্গুয়েজ, তারা ল্যাঙ্গুয়েজের টিচার হবে। তার জন্য তারা ল্যাঙ্গুয়েজের যে আলাদা করে এই 3টে বা 4টে যেগুলো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, তারা তার জন্য সেই দিকে করবে। তারপরে যেহেতু সিডিপি বললাম, জিকে বললাম, ম্যাথ, তারপর ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, বা আইসিটি, এগুলো সকল পরীক্ষার্থীর জন্য একটা থাকতে পারে। অর্থাৎ এখানে সায়েন্স আর্টস নির্বিশেষে এই পেপারটা বা একটা পেপারেরই একটা অংশ, সেটা দেওয়ার জন্য তারা সকলেই এটা দিতে পারবে, জেনারেল পেপার যেরকম বলা হয়। তারপর নিজের বিভাগ অনুযায়ী সেটা ল্যাঙ্গুয়েজ, যেরকম বললাম আমি, যে শিক্ষক নিয়োগ হতে চাইলে কেউ সে ল্যাঙ্গুয়েজে চুজ করবে। তারপর সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স যেটা হচ্ছে, তারপর ম্যাথ, এবং তারপরে তার সাথে আছে সায়েন্স, ম্যাথ এবং পিওর সায়েন্স। ফলে হচ্ছে যে যদি আমি খেয়াল করি যে সোশ্যাল স্টাডিজ এর ক্ষেত্রে, যেখানে তোমাদের সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি যেগুলো আছে আর কি, যারা আর্টস নিয়ে পড়ছে তারা এগুলো দেখবে, এবং যারা সায়েন্সের আছে তারা হচ্ছে যে ম্যাথ, কেমিস্ট্রি, তারপর ওখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। ফলে এইভাবে আলাদা আলাদা করে টিচার নিয়োগ হয়। ম্যাথ সায়েন্সের টিচার নিয়োগ হয়, সোশ্যাল স্টাডিজের শিক্ষক নিয়োগ হয়। ফলে যার যেদিকে তখন সে সাবজেক্ট স্পেসিফিক হয়ে যাবে তখন, ঠিক আছে? কেউ ল্যাঙ্গুয়েজের স্যার ম্যাডাম হবেন, ফলে তখন তার আলাদা আলাদা সাবজেক্টটাকে চুজ করতে হবে। ক্লিয়ার? এটা আপার প্রাইমারির ক্ষেত্রে, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে সকলটাই এক। আচ্ছা, এনসিইআরটির বই অবশ্যই পড়তে হবে, এক্স্যাক্টলি। কারণ আমরা খেয়াল করব অবশ্যই আমাদের যে সিলেবাস এখন আছে সেই সিলেবাস তো আমাদের পড়তেই হবে, তার সাথে এনসিইআরটি আমাদের ফলো করতে হবে। কারণ সিটেট যখন, মানে সিটেট যেরকম ফলো করে, সিটেট ধাঁচে হতে গেলে বা যদি সেরকম স্ট্যান্ডার্ড হয়, তাহলে কিন্তু এনসিইআরটি আমাদেরকেও ফলো করতে হবে। হয়েছে? আপার প্রাইমারি ক্ষেত্রেও তাই। এবং এই জন্যই তোমাদের আপার প্রাইমারির যে ব্যাচ বা প্রাইমারির যে ব্যাচগুলো চলছে এখন, বৈঠক ইনস্টিটিউশন ওখানে এনসিইআরটি শুধুমাত্র সমস্ত বইয়ের পিডিএফ দিয়ে রেখে দিয়েছে। কারণ আগে থেকে, ওই যে বললাম, আগে থেকে প্রিপারেশন একটু একটু রাখা ভালো। অন্ততপক্ষে মানসিকভাবে প্রিপারেশন ভীষণ প্রয়োজন। না হলে মুশকিল হয়, যদি একটা কিছু পরিবর্তন হয়, নিয়মের মধ্যে কোনো পরিবর্তন হলে আমরা চট করে মেনে নিতে পারি না। মুশকিল তো এটাই, কারণ যেটা আমাদের অভ্যাসের মধ্যে চলে, হঠাৎ করে একটা পরিবর্তন হবে, দেখবে মানতে পারবে না। আসলে আমাদের তো মানবে তো আমাদের আগে মাথা, আমাদের মস্তিষ্ক তো আগে সেটাকে মানবে। ফলে ওই যে মানসিকভাবে তৈরি থাকতে হয় আগে, কারণ মাথা আমাকে আগে সিগন্যাল দিলে তারপর তো আমি সেটাকে পুরোপুরি ভাবে অ্যাকসেপ্ট করব। তাই আগে থেকে মনে, মানে এটা জেনে রাখা ভালো। বা যদি হয়, না হলে তো ভালো, যদি হয় তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। ওকে, এরপর কি আছে? অবশ্যই কনসেপচুয়াল পড়তে হবে। দেখো, সত্যি কথাই, যদি আমি ধরেও নিই, যদি আপার প্রাইমারি টেট যেটা বা সিটেট পাস করলে তোমরা, মানে যেটা ফার্স্ট এক্সাম যেটা বলছি, প্রাইমারি হতে পারে, আপার প্রাইমারি হতে পারে, যে টেটটা প্রথম পাস করছো সেটাতে হয়তো অপেক্ষাকৃত, আমি বলবো না যে খুব কঠিন প্রশ্ন হবে, আর এখন তো অন্তত পক্ষে মাঝারি রকমেরই হবে, মোটামুটি স্ট্যান্ডার্ড হবে অবশ্যই। কিন্তু যেহেতু ইন সার্ভিসরাও যদি বসতে পারেন, ফ্রেশার্সরা একসাথে যেহেতু পরীক্ষা দেবে, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন অপেক্ষাকৃত যে বিশাল কঠিন নয়, তবে স্ট্যান্ডার্ড হবে। কিন্তু যদি সেকেন্ড এক্সামটা আবার কোনোভাবে আসে নিয়োগের জন্য, তাহলে অবশ্যই সেই এক্সামটা কিন্তু কনসেপচুয়াল হতে বাধ্য। তবে এক্ষেত্রে আমি বলে রাখি যে অন্যান্য যে রাজ্যে টেট হয়েছে,
কনসেপচুয়াল প্রশ্ন যে একেবারেই আসেনি তা নয়, সহজ এসেছে প্রশ্ন, কিছু কিছু কনসেপচুয়ালও এসেছে, অর্থাৎ স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন হয়েছে, এমন নয় যে একেবারেই জলের মতো প্রশ্ন এসেছে। ওকে, এবার কি পরবর্তীতে ইন্টারভিউ উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে, তাহলেও তার বিকল্প পরীক্ষা। এক্স্যাক্টলি আমি এটাই বলছি, যদি এখন যেহেতু সরকার আমাদের বলেছে যে 5 নাম্বার রাখা হয়েছে, তার ইন্টারভিউর নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। এবার টিচিং এর ক্ষেত্রে যদি 5 নাম্বার ইন্টারভিউ রাখাও হয় সেটা খারাপ কিছু নয়, কারণ শুধুমাত্র ডেমো বা ডেমনস্ট্রেশন বা টিচিং স্কিল দেখার জন্য 5 নাম্বার রাখা হতেই পারে, কিন্তু অন্যান্য অনেক ব্যাপারে মানে আমরা যদি খেয়াল করি, অন্যান্য অনেক পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউকে রাখার না রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ফলে টিচিং এর ক্ষেত্রে হয়তো 5 নাম্বার যদি থাকে তাহলে থাকতে পারে, কিন্তু নাম্বার কমানো, ইন্টারভিউয়ের নাম্বার কমানো মানেই হচ্ছে তুমি ধরে নাও পরীক্ষা অবধারিত। ইন্টারভিউয়ের নাম্বার কমানো মানে কি? যদি এখন বলি যে একাডেমিক, শুধু একাডেমিকের উপর ভিত্তি করে হয় নাকি? কারণ একাডেমিকের উপর ভিত্তি করলে তো অনেক সমস্যা হবে, কারণ আগে যারা পরীক্ষা দিয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইচএস যাই হোক, তারপর গ্রাজুয়েশন মাস্টার্স যারা করেছে বা এমএসসি করেছে, তাদের সাথে তো এখনকার বহু পার্থক্য হয়ে যাবে। এটা একাডেমিকও কিন্তু পুরোপুরি একেবারে বিচার্য একটা বিষয় নয়। হ্যাঁ, একাডেমিকে নাম্বার থাকবে, একাডেমিকে নাম্বার থাকবে, কিন্তু সেটা এমন নয় যে পুরো আমাকে 100 নাম্বারের মধ্যে আমার একাডেমিক অনেকটা চলে গেল, তারপর আমার ইন্টারভিউ চলে গেল 40, এইরকম ভাবে তো এখন আর হচ্ছে না। ফলে ইন্টারভিউ 5, তার মানেই হচ্ছে একটা এক্সাম মাঝখানে থাকছে, আর সেই এক্সামটা অবশ্যই তোমাদের ফাইনাল নিয়োগের জন্যই নেওয়া, তার আগে একটা এলিজিবিলিটি টেস্ট হবে। বুঝাতে পেরেছি? দেখো, সত্য কথা, যদি এইভাবে নিয়োগ হয়, বাস্তবিক ছাঁকনিটা ঠিকঠাক হয়, যে আসল মেধাবী, যে প্রকৃত অর্থে পরিশ্রম করে, সেই কিন্তু চাকরিটা পাবে, এবং এই জন্য গোটা সমাজের উন্নতি হবে। ঠিক আছে, মানে এটা করা, মানে এটা করার মধ্য দিয়ে যেটা হচ্ছে, আমি যেমন আগেও একটা ভিডিওতে সম্ভবত বলছিলাম যে সিএসসির ক্ষেত্রে পরীক্ষা আসা দরকার, অবশ্যই প্রয়োজন পরীক্ষা আসা। 40 নম্বরের ইন্টারভিউ, এটা কখনো সম্ভব? আর ইন্টারভিউ সকলে জানে কিভাবে কি করে হয়। দেখো, কে সরকার আসছে কে সরকার যাচ্ছে তা নয়, কিন্তু ইন্টারভিউ নাম্বার রাখলেই দুর্নীতি হবে, কিছু করার নেই সেখানে। খুব সামান্য ভাবে যদি কিছু কম, একটু 19-20 হতে পারে, ঠিক আছে, কিন্তু হবে। তাই এটা চমৎকার সিদ্ধান্ত, কিন্তু ইন্টারভিউ নাম্বার কমের বিকল্প কি? ইন্টারভিউ নাম্বার কমের বিকল্প তো অবশ্যই একটা পরীক্ষা, কারণ সেখানে প্রপার মেধাটা দেখা যায়। সে, আমি ধরে নিচ্ছি কেউ হয়তো মাধ্যমিকে বহু নাম্বার পেয়েছিল, কিন্তু সে আজকে গিয়ে পড়াশোনা করে না, তাকে মাধ্যমিকের রেজাল্টের উপর এখন নিয়োগ করা কিন্তু উচিত নয়। এখন সে পড়াশোনা করছে কিনা দেখতে হবে, কারণ হচ্ছে তবেই আমরা খেয়াল করব শিক্ষক হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড, তাকে তো অবশ্যই এইরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়াই উচিত। আসল মেধা যদি সেই জায়গায় যায়, তাহলে ছাত্রছাত্রীরও তারাও মেধাবী হবে, তারাও ভালো পড়াশোনা করবে, এবং প্রকৃত অর্থে সমাজের সভ্যতার উন্নতি হবে। ওকে, আচ্ছা, তাহলে এরপর কি? এক্ষেত্রেও আমি একই বিষয় বলেছি যে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রেও বিষয় এনসিইআরটি আমাদের ফলো করতে হবে। সিটেট এর মতোই প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই, যে সেকেন্ড বিষয়টি বলছি, যদি সেকেন্ড এক্সাম হয় সেক্ষেত্রে। এবং সিটেট কিন্তু, হ্যাঁ এটাও ঠিক, যদি প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এখন যে আসতে চলেছে, সেখানেও কিন্তু একেবারে জলের মতো প্রশ্ন হবে না। খেয়াল করতে হবে, আমরা কিন্তু প্রাইমারি টেটের প্রশ্ন দেখেছি 2023-এ, সহজ হয়নি। স্পেশাল এডুকেটর সহজ হয়নি, অনেক ছেলে মেয়ে পাশ করতে পারেনি। তাই সেইভাবেই তোমাকে তৈরি হতে হবে, এবং আজকে থেকে যারা প্রস্তুতি নিচ্ছ, আমি তাদেরকে অবশ্যই তাদের প্রশংসা করব, কারণ তারা সত্যই বুদ্ধিমান। কারণ একটা কথা বলেছি, চাকরি, সরকারি চাকরি কিন্তু হাতের মোয়া নয় যে বাজারে গেলাম কিনে নিয়ে চলে এলাম। অতটা সহজ হয়তো হয়েছিল তৃণমূল আমলে, তখন বিক্রি হয়েছিল, কিন্তু বাস্তবিক দিক থেকে দেখতে গেলে এতটা সহজ নয়, কারণ 1.5 থেকে 2.5% মানুষ সরকারি চাকরি করে, শতাংশের দিক থেকে বলছি। তাহলে তোমাকে কতটা পরিশ্রম করতে হবে বুঝতে পারছো? সবার মধ্যে সেরা হতে হবে। এরপর দেখো, আচ্ছা, এখানে যে বিষয়টি বলছিলাম সেটা হলো যে, যেমন এইচএসএ প্রাইমারি টেট কারা দিতে পারে, এইচএসএ 50% থাকলে, তার সাথে তোমাদের ডিএলএড থাকলে তোমরা প্রাইমারি টেটের জন্য এলিজেবল, মানে প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য। এবং গ্রাজুয়েশন এবং তার সাথে এমএ এমএসসি তে 50% যদি থাকে তোমার, তার সাথে তোমার বিএড থাকে, তুমি আপার প্রাইমারির জন্য বসতে পারবে। এবং এটা সিটেটের ক্ষেত্রে এখন আমরা খেয়াল করতে পেরেছি যে তোমার যদি গ্রাজুয়েশনে 50% নাও থাকে, তোমার যদি মাস্টার্সে থাকে,
তো তুমি কিন্তু আপার প্রাইমারি টেট দেওয়ার জন্য এলিজেবল। ঠিক আছে, এবার এক্ষেত্রে বলে দিই 50% নাম্বারটা প্রয়োজন হয় না। যদি তোমার গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড থাকে তাহলে তুমি আপার প্রাইমারির টেটে বসার জন্য এলিজেবল। সেক্ষেত্রে 50% নাম্বার বা নাম্বারের কোনো বাধ্যবাধকতা নেই। হয়েছে? তো এই হলো আমাদের কিছু বিষয়। তার সাথে আর কয়েকটা বিষয় দেখি। পরীক্ষা কবে হতে পারে, নোটিফিকেশন কবে আসবে। দেখো, পুজোর আগেই নোটিফিকেশন আসার কথা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে এই সমস্ত বিষয় অর্থাৎ এই অর্থবর্ষেই সমস্ত কাজকর্ম এগিয়ে যাবে এবং 6 মাসের মধ্যেই সমস্ত নিয়োগের নোটিফিকেশন চলে আসবে। এবং এটুকু ধরে নাও, পুজোর পরপর কিন্তু পরীক্ষা আসছে। পুজোর পরপর পরীক্ষা আসছে, তাই সামনে পুজো তো আসছে ঠিকই, সেই আনন্দে তো সবার খুব মহানন্দ ব্যাপার হলেও এটা মাথায় রাখবে প্রস্তুতিতে যেন কোনো রকম ভাটা না পড়ে, কারণ পুজোর পর পরই কিন্তু পরীক্ষা হবে, পুজোর আগেই নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, একটা পুজো কম্প্রোমাইজ করলে কিচ্ছু হবে না। একটা সরকারি চাকরি পেয়ে যাও, তারপর ধুমধাম করে পুজো কাটাবে পরের বছরে। হলো এটা। ওকে, এরপর যে বিষয়টি সেটা হলো যে তোমরা যদি কেউ চাও যে আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেটের, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে বৈঠক ইনস্টিটিউশনে, তো এখন অলরেডি ক্লাস চলছে এবং অনলাইন অফলাইন ক্লাস তোমরা করতে পারো। রেকর্ডেড ক্লাস তোমাদের থাকে, লাইভ ক্লাস তোমরা এখন এখানে ছেলেমেয়েরা এসে ক্লাস করে দমদম সেন্টারে, তো তোমরাও সেটা করতে পারো, এখানে এসে ক্লাস করতে পারো। এবং তার সাথে তোমাদের স্টাডি মেটেরিয়ালস দিয়ে দেওয়া হয়, নোটবুক দিয়ে দেওয়া হচ্ছে, মক টেস্ট তো আছেই, এবং সমস্ত এই যে এনসিইআরটির বইয়ের পিডিএফ সমস্ত কিছু অ্যাপসের মধ্যে আপলোড করে দেওয়া আছে। ঠিক আছে, এবং আমাকে যারা শুনছেন, ইন সার্ভিস শিক্ষক যারা আছেন, তারা যদি আমাকে শুনে থাকেন তাহলে অবশ্যই তাদের জন্য আমি বলছি যে আপনারা বারে বারে বলেছিলেন যে আপনাদের জন্য আলাদা মানে ওই অফলাইনে সেট আপ যদি করা যায়, এবং তার সাথে হচ্ছে যে যদি সন্ধ্যাকালীন কোনো রকম ব্যাচ করা যায়, তো সেটাও বলে দিই যে সন্ধ্যাকালীনই ব্যাচ চলছে এবং আপনাদের জন্য ছুটির দিনে পুরোপুরি শুধুমাত্র আলাদা ব্যাচ ইন সার্ভিস শিক্ষকদের জন্য করা হয়েছে। কারণ আপনাদের যে বিষয়টি সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদের এই মনস্তাত্ত্বিক জায়গাটা বুঝেই সমস্ত শিক্ষকরা ক্লাস নেবেন এবং আপনাদের জন্য আরো একটু ডিটেলে, আরো একটু আলোচনার মধ্য দিয়ে, আরো একটু ধীর লয়ে বিষয়গুলোকে আপনাদেরকে তারা চেষ্টা করবে প্রশিক্ষণ দেওয়ার। তো আর যদি কিছু প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই আমাকে জানাবে। তবে আমি একটা বিষয় বলছি যে নোটিফিকেশন আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমি যে কথাগুলো বলছি এটাই আমাদের একেবারেই পুরোপুরি তোমাদের মানতে হবে, বা আমি নিজে মেনে নিচ্ছি তা নয়। এটা সম্ভাব্য একটা বিষয় যে হতে পারে অন্যান্য রাজ্যের মডেল এরকম, অন্যান্য রাজ্যের শিক্ষক নিয়োগ এভাবেই হচ্ছে। বা আমরা যদি খেয়াল করি, গ্রাম পঞ্চায়েত বিষয়েও আমরা খেয়াল করছিলাম যে পিএসসির এবার কন্ডাক্ট করতে চলেছে বা পিএসসি মানে কন্ডাক্ট হতে পারে। ফলে এটাও সত্যি যে শিক্ষার এই যে এখন স্কুল সার্ভিস কমিশন এভাবে আছে, বিভিন্ন কমিশনগুলো আছে, কিন্তু এই সব কমিশনগুলো যে এরকম ভাবেই থাকবে তা নয়, আলাদা আলাদা এরকম চারিদিক থেকে হবে না। হয়তো বা একটা বা দুটো এই যে একটা বিষয়ের মধ্যে নিয়ে চলে আসা হবে, হয়তো বা পিএসসি পরবর্তী সময় থেকে কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, ফলে এইটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে যত দিন যাবে দেখবে, যত দিন যাবে চাকরি পাওয়া কিন্তু কঠিনই হবে, কারণ স্বাভাবিক প্রতিযোগিতা ভয়ঙ্কর বাড়ছে। আর তার জন্য এই যে যাবতীয় যে বিষয়টা হচ্ছে, তোমাকে এটা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে এইগুলো হতে চলেছে আমার। ঠিক আছে, তো আর যদি কিছু তোমাদের বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি তুমি চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম সমস্ত বিষয়ে ইনফরমেশন এই চ্যানেলে দেওয়া হয়। এবং পাশাপাশি তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে একটা। ভালো থেকো, ধন্যবাদ।